হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 9-এর যে পদার্থ অর্থাৎ গঠন ও ধর্ম চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা আলোচনা করবো স্থিতিস্থাপকতা নিয়ে। অর্থাৎ তোমাদের রিকোয়েস্ট যে বলেছিল স্থিতিস্থাপকতা নিয়ে ভিডিও বানাতে, তো আজকে আমরা সেই ভিডিও নিয়ে আলোচনা করবো। তো আগের দিনে আমরা আলোচনা করে নিয়েছিলাম যে বার্নৌলির নীতি অর্থাৎ বার্নৌলির নীতি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। যদি কেউ না দেখে থাকো তো ভিডিওটা দেখে নাও, দেখবে একবারই তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবং তার থেকে আমরা যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো হয় সেগুলো আমরা কভার করে নিয়েছি। তো আজকে আমরা দেখবো যে স্থিতিস্থাপকতা জিনিসটা কি, অর্থাৎ ইলাস্টিসিটি জিনিসটা কি। তো প্রথমেই আমরা শুরু থেকে শুরু করবো। তো চলো শুরু করি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের বিষয় হচ্ছে কি স্থিতিস্থাপকতা। দেখো, পদার্থ যদি আমরা দেখি, পদার্থ হচ্ছে কয় রকমের আমরা জানি। পদার্থ 3 রকমের। একটা হচ্ছে কি কঠিন পদার্থ, তাই তো, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ বা গ্যাস, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা পাই। তো এই যে এদের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞেস করছি, বলো তো, যদি আমরা চাপ প্রয়োগ করি, ঠিক আছে, যদি আমরা প্রেসার দিই বা চাপ প্রয়োগ করি তাহলে কি কী পরিবর্তন হবে। দেখো, এইটাতে আমি চাপ প্রয়োগ করলে পরে আমার কি হবে, আয়তনের পরিবর্তন কি হবে, খুবই কম হবে, তাই তো। আবার এইটাতে যদি চাপ প্রয়োগ করি তাহলে কি হবে, এর আয়তন পরিবর্তন একটুখানি কম হবে, তাই তো। কিন্তু এর ক্ষেত্রে কি হবে, বেশি পরিবর্তন হবে, আয়তনের পরিবর্তন বেশি হবে। বেশি বলতে গেলে ধরে নাও যে একটা বোতল রয়েছে, ঠিক আছে, প্লাস্টিকের বোতল। তো প্লাস্টিকের বোতলের মধ্যে কি রয়েছে, গ্যাস রয়েছে। এবার তুমি কি করছো, চাপ প্রয়োগ করছো। চাপ প্রয়োগ করা মানে কি, তুমি সাইডে চাপ দিচ্ছ। চাপ দিলে পরে কী হয়ে যাবে, এই যে গ্যাসের যে অণুগুলো রয়েছে অনেক দূরে দূরে আছে, এরা কী হবে, অনেক কাছাকাছি চলে আসবে। সুতরাং তাদের আয়তনের পরিবর্তন হবে, ঠিক আছে। ছিল কতটা, এতটা, আমি চাপ প্রয়োগ করে এইটুকুকে চুপসে দিলাম, তাহলে কী হয়ে যাবে, সে এতটা হয়ে যাবে। তার মানে কি, তার আয়তনের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এই যে আয়তনের পরিবর্তন, অর্থাৎ চাপ প্রয়োগ করে আয়তনের পরিবর্তন করতে পারছি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই যে কঠিন, তরল বা গ্যাস, এদের ক্ষেত্রে যে সংনম্যতা, ঠিক আছে, সংনম্যতা বা এটাকে বাংলাতে কি হচ্ছে সংনম্যতা, ইংরেজিতে যদি বলি তো কম্প্রেসিবিলিটি। তো কম্প্রেসিবিলিটি কি হচ্ছে, প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে আলাদা আলাদা হচ্ছে। তো এইগুলোকে আমরা পদার্থ বা বস্তু বলতে পারি, ঠিক আছে। এবার সংনম্যতা জিনিসটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে কঠিন তরলের ক্ষেত্রে যখন আমি চাপ প্রয়োগ করছি তখন তাদের কি হচ্ছে, আয়তন বিভিন্ন হয়ে যাচ্ছে, তাই তো। কঠিনের ক্ষেত্রে খুব কম একদম পরিবর্তন হয় না বললেই চলে। তরলের ক্ষেত্রে কী হচ্ছে, তরলের ক্ষেত্রে একটুখানি কম হচ্ছে, তাই তো, অর্থাৎ গ্যাসের থেকে কম। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কী হচ্ছে, আমার সব থেকে বেশি পরিমাণে পরিবর্তন হচ্ছে, যেটাকে আমরা কি বলছি, সংনম্যতা বলছি। অর্থাৎ প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে, কঠিন, তরল, গ্যাসের ক্ষেত্রে কম্প্রেসিবিলিটি চাপ দিয়ে চুপসানো বা আয়তনের পরিবর্তন করা, সেটাই হচ্ছে কি সংনম্যতা, ঠিক আছে। সংনম্যতা ক্লিয়ার হয়েছে। তাহলে এই যে সংনম্যতা, অর্থাৎ আমি কি করছি, আয়তনের পরিবর্তন করছি। তো কি হতো, যদি আমি দৈর্ঘ্য বা আকারের পরিবর্তন করতাম তাহলে কি হতো। তাহলে দৈর্ঘ্য বা আকারে যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে কি হবে, সেটা যদি আমরা দেখি তাহলে কি পাবো। দেখো, যে আমরা কোনো একটা ধরে নাও লোহার নিয়েছো, ঠিক আছে, তার নিয়েছো, সেটা কি করছো, এটা ধরে নাও একটা তার, ঠিক আছে। এই তারটাকে যদি তুমি বল প্রয়োগ করো, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ করছো, সেই বাহ্যিক বল প্রয়োগ করলে কি হবে, এর কিছু একটা পরিবর্তন হবে, তাই তো। কী পরিবর্তন হতে পারে, এর আকারের পরিবর্তন হতে পারে বা আয়তনের পরিবর্তন হতে পারে। তাহলে আকার বা আয়তনের পরিবর্তন হতে পারে কি সম্ভাবনা রয়েছে। আয়তনের পরিবর্তন হবে কখন, যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম বেশি হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে এইটা যদি আমরা মিটিয়ে দিই, ঠিক আছে, তাহলে আসল জিনিস যেটা হচ্ছে যে, তাহলে এইটা আমি এটাকেই বড় করে লিখছি, ঠিক আছে। এটা ধরে নাও একটা এইভাবে লাগানো রয়েছে, একটা কি তার নিয়ে নাও, ঠিক আছে। এই যে তারটা রয়েছে, সেইটা তারটাকে তুমি যদি বড় করতে চাও তাহলে কি করতে হবে, এটাকে তুমি বাড়াচ্ছ, ঠিক আছে। বাড়াতে চাইলে পরে কি হবে, তোমাকে বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে না, হবে না। এটা একটা তারটাকে তুমি কি করতে চাইছো, বড় করতে চাইছো, অনেকে লম্বা করতে চাইছো, তাহলে কি করতে হবে, তোমাকে বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। বা তুমি একটা রাবার নিয়ে নাও, ঠিক আছে, ধরে নাও এটা হচ্ছে কি একটা রাবার নিয়েছো, সেই রাবারটাকে তুমি যদি বড় করো, ঠিক আছে, দেখবে অনেক সময় টেনে বড় করা হয়, ঠিক আছে। তাহলে ধরে নাও যে এরকম হয়েছে বড় করার পরে,
ঠিক আছে, এটা থেকে এটা হয়েছে, বড় করলে দিয়ে। তাহলে এখানে কি কি প্রয়োগ করলে? তুমি বল প্রয়োগ করলে। বল যদি প্রয়োগ না করতে তাহলে কি হতো? পরিবর্তন হতো না। কী হতো? যদি তুমি এই যে রাবারটা নিয়েছো, রাবারটাকে যে বল প্রয়োগ করে তুমি কি করেছো? এরকমভাবে বড় করেছো। এবার এই বলটাকে তুমি যদি তুলে নাও, মানে কি রাবারটাকে যদি তুমি টেনে আবার ছেড়ে দাও, তাহলে কী হবে? সেটা আগের অবস্থায় ফেরত চলে আসবে। তো এটা হচ্ছে কেন? অর্থাৎ আমি একটা রাবারকে টেনেছি, আবার ছেড়ে দিলাম, সেটা আগের অবস্থায় ফেরত চলে এলো, তাই তো? অর্থাৎ সে পূর্ণ মানে কি আগে যেমন ছিল সেম অবস্থায় ফেরত চলে আসছে। তো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে প্রশ্ন। কোন কোন মানে কিসের কারণে এটা হচ্ছে? তো যে কারণে এটা হচ্ছে সেটাই হচ্ছে কি আমাদের স্থিতিস্থাপকতা। ঠিক আছে, অর্থাৎ রাবারের ক্ষেত্রে আমরা কি করি ভালো বুঝতে পারি, সেই জন্য আমরা রাবারটাকে এক্সাম্পল হিসাবে নিই। তাহলে একটা রাবারকে যখন আমি টেনে বড় করছি, সেটা আবার কি হচ্ছে? আগের অবস্থায় ফেরত চলে আসতে। তো এই যে ফেরত চলে আসাটা যে ধর্মের কারণে, অর্থাৎ পদার্থের বা বস্তুর যে ধর্মের কারণে আগের অবস্থায় ফেরত চলে আসছে, আগের অবস্থায় ফেরত চলে আসা মানে কি? তার আকারের পরিবর্তনে বাধা দেওয়া বা তার আয়তনের পরিবর্তনে বাধা দেওয়া, তাই তো? তাহলে এই যে আকার বা আয়তন পরিবর্তনে বাধা দিচ্ছে যে ধর্মটা, সেটাই হচ্ছে কি আমাদের স্থিতিস্থাপকতা। ঠিক আছে, স্থিতিস্থাপকতা। তাহলে দেখো যে এখানে কি হচ্ছে? আয়তন বা আকারে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, এখানে কি হচ্ছে? দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, তার মানে কি আকৃতির পরিবর্তন হচ্ছে। তাহলে স্থিতিস্থাপকতা হচ্ছে কি একটা ধর্ম, ঠিক আছে, আর কিছুই নয়। কি ধর্ম? এটা হচ্ছে কি তার আকার বা আয়তনের পরিবর্তনে বাধা দেওয়া ধর্ম। আকার বা আয়তন পরিবর্তনে বাধা দেওয়া ধর্ম। ঠিক আছে, কার ধর্ম? বস্তুর। ঠিক আছে, বস্তুর আকার বা আয়তন পরিবর্তনে বাধা দেওয়ার যে ধর্ম, অর্থাৎ তুমি কোনো একটা বস্তু নিয়েছো, সেই বস্তুটাকে যখন তুমি বড় করছো, ধরুন আমি এটাকে নিলাম, এইটাকে নিয়েছি, তাহলে এইটাকে যখন আমি বড় করব, তাহলে এর মধ্যে কী আছে? এমন একটা ধর্ম থাকবে, সেই ধর্মটা কি হচ্ছে? তাকে মানে কি বড় হতে দেবে না, সেটা আবার তার আগের অবস্থায় ফেরত চলে আসবে। তো যে ধর্মের কারণে সে আগের অবস্থায় ফেরত চলে আসবে, সেটাই হবে কি আমাদের স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা, তাহলে এখানে দেখো যে এই যে এটা রয়েছে, তাহলে এটা যদি আমি বড় করি বা এটার ক্ষেত্রে যদি আমি বড় করি, এটাকে যদি আমি আবার ছেড়ে দিই, তাহলে সেটা কী হয়ে যাবে? সেটা আগের অবস্থায় ফেরত চলে আসবে। বলটাকে যদি আমি তুলে নিই, তাহলে আগের অবস্থায় ফেরত চলে আসবে। তাহলে যে ধর্মের কারণে সে আগের অবস্থায় ফেরত চলে আসছে, সেটাই হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা। তাহলে যদি ধরে নাও আমি একটা প্লাস্টিক নিলাম, ঠিক আছে, প্লাস্টিককে যদি আমি বড় করি, ঠিক আছে, প্লাস্টিককে যদি আমি বড় করি, ধরে নাও এটা হচ্ছে কি একটা প্লাস্টিকে বড় করলে সে কিন্তু তার আগের অবস্থায় ফেরত চলে আসবে না। ঠিক আছে, অর্থাৎ যদি আমি তাকে বড় করি, তাহলে সেটা কী হয়ে যাবে না? আগের অবস্থায় ফেরত আসবে না। তো এই যে প্লাস্টিকটা, তাহলে এখানে দেখো যে যারা আগের অবস্থায় ফেরত চলে আসে না, তার মানে কি তাদের মধ্যে কোনো ইলাস্টিসিটি নেই, তাই তো? অর্থাৎ যে স্থিতিস্থাপকতা ধর্মটা নেই। তাহলে ইলাস্টিসিটি না থাকলে পরে তাদেরকে আমরা কি বলবো? সেগুলোকে বলবো আমরা অস্থিতিস্থাপক। ঠিক আছে, অস্থিতিস্থাপক পদার্থ বা বস্তু, অস্থিতিস্থাপক বস্তু। তাহলে যদি আমরা সংজ্ঞাটা লিখি, তাহলে সংজ্ঞাটা কীভাবে লিখবো দেখো, তাহলে আইডিয়াটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, আর কোনো ডাউট নাই আশা করি। তাহলে যে ধর্মের কারণে কি হচ্ছে? আকার বা আয়তন পরিবর্তনে বাধা দিচ্ছে। কার ধর্ম? যে বস্তুটা আমি নেব, সেই বস্তুটার মধ্যে যদি থাকে ধর্মটা, আকার বা আয়তন পরিবর্তনে বাধা দেওয়ার ধর্মটা থাকে, তখন সেটাকেই বলবো কি? স্থিতিস্থাপক বস্তু। ঠিক আছে, তাহলে এই যে আকার বা আয়তনে পরিবর্তন করছি, তাহলে কিসের সাহায্যে আমরা করছি? তাহলে বাহ্যিক বল প্রয়োগ করছি, তাই তো? বাইরে থেকে আমরা বল প্রয়োগ করছি। তাহলে বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন পরিবর্তন করার চেষ্টা করলে বস্তুর যে
ধর্মের ফলে আকার বা আয়তন পরিবর্তনে বাধা দেয়, তাকে ওই বস্তুর স্থিতিস্থাপকতা বলা হয়। ঠিক আছে, তাহলে এটা যেমন একটা হচ্ছে কি এক্সাম্পল যদি আমরা নিই, উদাহরণ। ঠিক আছে, উদাহরণ হচ্ছে কি আমাদের রাবার। তাহলে রাবার হচ্ছে কি একটা খুব ভালো, মানে এইটা থেকে আমরা বুঝতে পারি খুব ভালো, যদি যেগুলোকে আমরা অর্থাৎ যার মধ্যে আকার বা আয়তন পরিবর্তনে বাধা দেওয়া ধর্মটা থাকবে না, তাদেরকে আমরা কি বলবো? অস্থিতিস্থাপক বলবো। ঠিক আছে, তো অস্থিতিস্থাপক কাদেরকে বলা হয়? যাদের মধ্যে থাকবে না। ঠিক আছে, কোনটা থাকবে না? ধর্মটা, বাধা দেওয়ার ধর্মটা, অস্থিতিস্থাপক। ঠিক আছে, তাহলে অস্থিতিস্থাপক কাকে বলবো আমরা? যার মধ্যে থাকবে না, বাধা দেওয়ার ধর্মটা থাকবে না, তাদেরকে অস্থিতিস্থাপক বলবো। যেমন আমাদের হচ্ছে প্লাস্টিককে বড় করবে টেনে, দেখবে সেটা কি হবে? আগের অবস্থায় আর ফেরত আসবে না। ঠিক আছে, যে কোনো প্লাস্টিক নাও, সেটাকে যখন তুমি টানবে, বড় করবে, বড় করার পরে সেটা কিন্তু আগের অবস্থায় কোনো মুহূর্তেই ফেরত আসবে না। ঠিক আছে, তো প্লাস্টিক হচ্ছে কি অস্থিতিস্থাপক। রাবার হচ্ছে কি একটা খুব সুন্দর, মানে কি স্থিতিস্থাপক, এর মধ্যে স্থিতিস্থাপক ধর্মটা দেখতে পাওয়া যায়। তাহলে পণ্য স্থিতিস্থাপক, তাহলে এগুলো হচ্ছে কি আমাদের স্থিতিস্থাপক। তাহলে স্থিতিস্থাপকের জিনিসটা কি? স্থিতিস্থাপক হচ্ছে পদার্থের একটা ধর্ম, যে ধর্মটা কি করবে? তার মানে যে বস্তুটা আমি নিয়েছি, পদার্থ বলতে বস্তুটা, যে বস্তুটা আমি নিয়েছি সেই বস্তুটা আকার বা আয়তন পরিবর্তনে বাধা দেবে, তাকেই বলবো আমরা কি? স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো স্থিতিস্থাপকতা দেখো, আমরা কি করছি? কোনো একটা বস্তু নিয়েছি, এটা ধরে নাও রাবার নিয়েছি, তো এটাকে আমি কি করলাম? বাহ্যিক বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে কি হয়েছে? তার আকারের পরিবর্তন হয়েছে বা আয়তনের পরিবর্তন হয়েছে। ঠিক আছে, আকার বা আয়তনের পরিবর্তন হয়েছে। তাহলে দেখো, এই যে বস্তুটা, তার মানে কি? এর বিকৃতি হয়েছে, তাই তো? বিকৃতি বলতে গেলে কি বোঝায়? যে পরিবর্তনটা হয়, মানে কি বিকৃতি? কেউ মুখটাকে বিকৃতি করে রেখেছে, তার মানেটা কি? সে মুখটা ভেঙচিয়ে আছে, এরকমভাবে, তাই তো? তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, এই রাবারটাকে যদি আমরা ফোর্স দিই, তাহলে কি হচ্ছে? তার আকারে পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে কি তার স্বাভাবিক আকার থাকছে না, তাই তো? তার মানে তার স্বাভাবিক আকারটা আর থাকছে না, তাহলে সেটা কী হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে। তাহলে এই যে বিকৃতি, অর্থাৎ যে পরিবর্তনের কারণে, মানে কি এই যে আকার বা আয়তনের পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটাকে আমরা কি বলবো? বিকৃতি বলবো। ঠিক আছে, তো স্থিতিস্থাপকটা একবার লিখে নাও, এরপরে আমরা দেখব যে বিকৃতি জিনিসটা কি। ঠিক আছে, বিকৃতি, তাহলে কি বললাম? যে পরিবর্তনটা হয় আকার, আয়তন, দৈর্ঘ্য, ঠিক আছে, এইসবের যে পরিবর্তনটা হয় সেটাই হচ্ছে কি আমাদের বিকৃতি। বিকৃতি, তো বিকৃতি জিনিসটা কি? বাহ্যিক বল প্রয়োগ করলে তুমি, তাহলে বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার, আয়তন, দৈর্ঘ্য, পরিবর্তন হয়, এখানে স্থিতিস্থাপক বলবে। ঠিক আছে, কোনো স্থিতিস্থাপক কোনো স্থিতিস্থাপক বস্তুর আকার, আয়তন, দৈর্ঘ্য পরিবর্তন হলে সেই পরিবর্তনকে কি বলবো আমরা? বিকৃতি বলবো। ঠিক আছে, বিকৃতি। তাহলে বিকৃতি জিনিসটা বুঝতে পেরেছো? তার মানে কি বাহ্যিক বল প্রয়োগ করে কোনো স্থিতিস্থাপক বস্তুর আকার, আয়তন, দৈর্ঘ্য ইত্যাদি পরিবর্তন করতে হলে, মানে কি পরিবর্তন হবে? বাহ্যিক বল প্রয়োগ করছি, তাহলে যে পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তনকে আমি বলবো কি? সেই পরিবর্তনকে আমরা বিকৃতি বলবো, বা এটাকে কি বলবো আমরা? বিকৃতি। ঠিক আছে,
তাহলে বিকৃতি জিনিসটা বুঝতে পেরেছি, মানে আমি কি বাহ্যিক বল প্রয়োগ করে কোনো স্থিতিস্থাপক বস্তুর যে মানে কি আকার, আয়তন, দৈর্ঘ্য ইত্যাদি পরিবর্তন হচ্ছে সেটাকে কি বলছি আমরা? বিকৃতি বলছি। ঠিক আছে, তো বিকৃতির ইংরেজিটা কি? বিকৃতির ইংরেজি হচ্ছে কি? স্ট্রেন। ঠিক আছে, স্ট্রেন যদি বিকৃতির ইংরেজি জানতে চাও তাহলে হচ্ছে কি স্ট্রেন। স্ট্রেন মানে হচ্ছে কি বিকৃতি। তাহলে বিকৃতি জিনিসটা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব, যারা লিখে নেবে লিখে নাও। এরপরে আমরা দেখব যে পীড়ন জিনিসটা কি। পীড়ন জিনিসটা যদি আমরা দেখি তাহলে পীড়ন হচ্ছে কি? কিছুই নয়, কি হচ্ছে দেখো, আমরা বাহ্যিক বল প্রয়োগ করছি, আমরা কি করি? বল প্রয়োগ করছি, তার মানে কি তার একটা প্রতিক্রিয়া বল পাবো, তাই তো? তাহলে প্রতি একক ক্ষেত্রফলে যে মানে প্রতিক্রিয়া বল উৎপন্ন হবে সেটাই হবে কি? পীড়ন। পীড়ন। ধরে নাও এই যে এটা একটা রাবার ছিল, ঠিক আছে, এটাকে তুমি কি করলে? এরকম করলে। কিভাবে করলে? তুমি বাহ্যিক বল প্রয়োগ করেছো, বাইরে থেকে বল প্রয়োগ করেছো, দিয়ে এটা হয়েছে, ঠিক আছে। এবার তুমি যে বলটা প্রয়োগ করছো সেই বলটার উল্টো দিকে যখন তুমি এটার উপর বল প্রয়োগ করে এই অবস্থায় করলে, তখন এ কী করবে? তার একটা বাহ্যিক মানে কি একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে, তাই তো? আমি বল প্রয়োগ করছি, তার মানে কি সেখানে আমি প্রতিক্রিয়া বল পাবোই। আমি যদি দেওয়ালে আঘাত করি তাহলে দেওয়াল আমাকে কী করবে? আঘাত করবে, নিউটনের সূত্র থেকে আমরা জানি। এবং দুটোই কী হয়? সমান এবং বিপরীতমুখী হয়। তাহলে এখানে দেখো যে আমি বল প্রয়োগ করছি, এদিকে আমাদের কি হচ্ছে? একটা বাহ্যিক বল সৃষ্টি হচ্ছে, যেই বলটা কি করছে তার আগে মানে কি এই যে আকারটা রয়েছে সেই আকারটাকে আগের অবস্থায় ফেরত নিয়ে আসছে, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে? একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে, তাই তো? কেন সৃষ্টি হলো? আমি এই যে বলটা প্রয়োগ করলাম সেই বলটার দরুন আমার কি হচ্ছে? প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে। তো আমি বাহ্যিক বল যখন প্রয়োগ করে কি করছি? আকার, আয়তন ইত্যাদি পরিবর্তন করার চেষ্টা করছি, মানে কি বিকৃতি ঘটাচ্ছি। বাহ্যিক বল প্রয়োগ করে কি করলাম? আমি বাহ্যিক বল প্রয়োগ করে বিকৃতি করলাম, ঠিক আছে, বিকৃতি ঘটালাম। তাহলে যে বলটা আমি প্রয়োগ করলাম সেই বলটার জন্য কি হচ্ছে? একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে, তাই তো? অর্থাৎ যে বাহ্যিক বলটা আমি প্রয়োগ করেছি সেই বাহ্যিক বলটার দরুন কী হবে? এই যে বস্তুটা রয়েছে বস্তুর মধ্যে কী হবে? একটা মানে কি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে, ঠিক আছে। অর্থাৎ বস্তুর মধ্যে কী হচ্ছে? একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হচ্ছে। কোথায় সৃষ্টি হচ্ছে? ভেতরে, ঠিক আছে। ঘটালে বাহ্যিক বল প্রয়োগ করে বিকৃতি ঘটালে বাহ্যিক বলের দরুন বাহ্যিক বলের দরুন বস্তুর ভেতর কি হবে? একটি প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়, প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে, ঠিক আছে। তাহলে এই যে প্রতিক্রিয়া বলটা, তাহলে এই কতটা মানে প্রতি একক ক্ষেত্রফলে কতটা পরিমাণে মানে প্রতিক্রিয়া বলটা কতটা পরিমাণে উৎপন্ন হবে? অর্থাৎ এই যে তলটা আমি নিয়েছি, ঠিক আছে, বাহ্যিক বলের প্রভাবে বস্তুর যে ক্ষেত্রফল অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে যে মানে সৃষ্টি হবে প্রতিক্রিয়া বলটা, প্রতি একক ক্ষেত্রফলে যে উৎপন্ন যে প্রতিক্রিয়া বলটা সেটাকে আমরা কি বলবো? পীড়ন বলবো, ঠিক আছে। অর্থাৎ এই যে প্রয়োগ বিকৃতি ঘটালাম, অর্থাৎ বাহ্যিক বলের ধরুন কী হচ্ছে? একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে। তার কারণ কি? আমরা জানি যে প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। তাহলে যে বলটা আমি প্রয়োগ করছি বাহ্যিক বলের প্রভাবে কী হচ্ছে? বস্তুর তলে প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বল উৎপন্ন হয়, ঠিক আছে। অর্থাৎ বাহ্যিক বলের দরুন কী হচ্ছে? প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে। তাহলে বাহ্যিক বলের দরুন, ঠিক আছে, তাহলে বাহ্যিক বলের ফলে উৎপন্ন বাহ্যিক বলের ফলে বস্তুর তলে বা বস্তুচ্ছেদে, ঠিক আছে, বস্তুর প্রস্থচ্ছেদ বা তলে প্রস্থচ্ছেদ বা তলে প্রতি একক ক্ষেত্রফলে উৎপন্ন প্রতিক্রিয়া বল, ঠিক আছে, প্রতিক্রিয়া বলকে
কি বলবো, পীড়ন বলবো। ঠিক আছে, তো পীড়ন জিনিসটা বুঝতে পেরেছো। পীড়ন কি, তাহলে প্রতিক্রিয়া বলটা প্রতি একক ক্ষেত্রফলে যে উৎপন্ন হচ্ছে প্রতিক্রিয়া বলটা, সেই বলটাকে প্রতি একক ক্ষেত্রফলে উৎপন্ন প্রতিক্রিয়া বলটাকে আমরা কি বলবো, পীড়ন বলবো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা আরেকবার বলে দিচ্ছি। দেখো, তুমি একটা রাবার নিয়েছো, ঠিক আছে, রাবারটাকে তুমি টেনে বড় করেছো। বড় করলে পরে কী হবে, তুমি বল প্রয়োগ করছো। বল প্রয়োগ করলে কী হবে, ভেতরে তুমি বল প্রয়োগ করেছো, তাহলে কী হবে, যে রাবারটা আছে সেই রাবারটা কী করবে, ভেতরে ভেতরে একটা ফোর্স উৎপন্ন হবে, তাই তো, অর্থাৎ প্রতিক্রিয়া বল উৎপন্ন হবে। যে বলটা কী করবে, দুটো মানে কি রাবারটাকে আবার তার আগের অবস্থায় ফেরত নিয়ে আসবে, তাই তো। তাহলে দেখো, যে মানে কি এই যে মানে কি রাবারটা যেটা নিয়েছি, সেই রাবারটার ক্ষেত্রফলটা যদি আমি একক ধরে নিই, তাহলে একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বলটা উৎপন্ন হবে, সেই প্রতিক্রিয়া বলটা হচ্ছে কি আমাদের পীড়ন। ঠিক আছে, রাবার নিয়েছো, সেই রাবারটাকে বড় করেছো। কীভাবে বড় করলে, ফোর্স দিলে, তারপরে অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ করে তুমি বড় করলে। এবার রাবারের ভেতরেও একটা কী হবে, প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে। তো সেই প্রতিক্রিয়া বলটাই তাকে আগের অবস্থায় আবার ফেরত আনতে সহায়তা করবে। তো প্রতি একক ক্ষেত্রফলে ওই যে প্রতিক্রিয়া বলটা উৎপন্ন হবে, সেই বলটাকে আমি কি বলবো, পীড়ন বলবো। ঠিক আছে, তাহলে দেখো বিকৃতি যদি আমরা দেখি, তাহলে বিকৃতির ক্ষেত্রে দেখো, আমি যদি এইটা একটা কী নিয়েছি, একটা ধরে নাও তার নিয়েছি, সেই তারটার দৈর্ঘ্য আমি ধরে নিলাম ক্যাপিটাল এল। সেইটাকে আমি কি করলাম, বাহ্যিক বল প্রয়োগ করে একটুখানি বড় করা হয়েছে, সেটা হচ্ছে যে স্মল এল। তাহলে এর ক্ষেত্রে বিকৃতি কতটা হবে, দেখো, এল দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো, স্মল এল, তাই তো। তাহলে একক দৈর্ঘ্যের জন্য কত হবে, স্মল এল বাই ক্যাপিটাল এল। তো এই যে অংশটুকু পাবো, সেটাকে আমি কি বলবো, বিকৃতি বলবো, অর্থাৎ কতটা পরিমাণে বিকৃতি হয়েছে সেটাই হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে বিকৃতির পরিমাণটা যদি আমাকে বার করতে বলে, তাহলে একক দৈর্ঘ্যের জন্য কতটা বৃদ্ধি পেয়েছে সেটা বার করলে আমরা কি পেয়ে যাব, বিকৃতি পেয়ে যাব। তাহলে এটার ক্ষেত্রে আমরা হচ্ছে কি, তারের ক্ষেত্রে আমরা পেলাম। তাহলে এখানে দেখো যে এইটাতে আমরা কি হবে, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে, এই ক্ষেত্রফলটাকে যদি আমি একক ধরে নিই, তাহলে একক ক্ষেত্রফলের দরুন যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে, আমি বল প্রয়োগ করছি কোন দিকে, নিচের দিকে, প্রতিক্রিয়া বলটা কী হবে, উপর দিকে ক্রিয়া করবে, মানে কি এর উপরে। তাহলে এর ভেতরে ভেতরে একটা বলও ক্রিয়া করছে, সেটাকে আমরা কি বলছি, প্রতিক্রিয়া বল। এই বলটাতে কি করছে, এটাকে আবার তার আগের অবস্থায় ফেরত আনতে সহায়তা করছে। তো সেটাই হচ্ছে কি আমাদের পীড়ন। ঠিক আছে, তো এই যে বিকৃতি সাধারণত আমরা দু রকমের পাই। ঠিক আছে, একটা হচ্ছে কি যে এইটা দৈর্ঘ্যের দরুন যেটা পাবো, সেটাকে আমরা কি বলবো, অনুদৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, অনুদৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, অনুদৈর্ঘ্য বিকৃতি। আর যদি আয়তনের দরুন হয়, ধরে নাও তুমি আয়তনে পরিবর্তন করছো, বাহ্যিক বল প্রয়োগ করে আয়তনে পরিবর্তন করছো। ধরে নাও এটা একটা বস্তু, তার তুমি আয়তন কি করেছো, পরিবর্তন করেছো। তাহলে এর আয়তন ভি ধরে নিলাম। ঠিক আছে, এর আয়তন হচ্ছে ক্যাপিটাল ভি। তাহলে এখানে কি হবে, আয়তন পরিবর্তনের দরুন যে বিকৃতিটা হবে, সেটাকে কি বলবো আমরা, আয়তন বিকৃতি বলবো। ঠিক আছে, এই দুটোই বিকৃতি আমরা সাধারণত পাই। ঠিক আছে, তো এই সমস্ত ডিটেলসে তোমাদের যখন উচ্চ ক্লাস উঠবে, তখন আরও ডিটেলস আলোচনা থাকবে তোমাদের এই বিষয় নিয়ে, অর্থাৎ স্থিতিস্থাপকতা নিয়ে একটা পুরো চ্যাপ্টার পাবে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে কি আমাদের বিকৃতি কয় রকমের হচ্ছে কি, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি বলতে গেলে কি, দৈর্ঘ্যের দরুন যেটা হচ্ছে, সেটাই যদি আয়তনের দরুন হয়, মানে কি বাহ্যিক বল প্রয়োগ করে যদি আমি আয়তনে পরিবর্তন করতে পারি, তাহলে সেটার জন্য আমরা যে বিকৃতিটা মানে পাবো, সেটা হচ্ছে যে আয়তন বিকৃতি। ঠিক আছে, তাহলে পীড়নের সংজ্ঞাটা তো আমরা বুঝলাম। পীড়নের সংজ্ঞাটা হচ্ছে কি, যে প্রতিক্রিয়া বল উৎপন্ন হচ্ছে, তাই তো। তাহলে পীড়ন সমান আমরা কি লিখতে পারি, বল, তাই তো। বল বলতে গেলে কি, প্রতিক্রিয়া বলটা। ঠিক আছে, তাহলে কোথায় প্রতিক্রিয়া বলটা সৃষ্টি হচ্ছে, প্রতি একক ক্ষেত্রফলে, তাই তো, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে উৎপন্ন হচ্ছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি আমাদের পীড়ন। তাহলে পীড়ন সমান বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ এটাকে যদি আমরা লিখি, তাহলে এফ বাই এ। ঠিক আছে, এবার এটাকে তুমি 1 রেখে দাও। ঠিক আছে, 1 বর্গ সেমি রেখে দাও, বর্গ সেমি। ঠিক আছে, ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার। তাহলে বর্গ সেমি যদি আমি রাখি, তাহলে কি পাবো, বল পাবো। তাহলে যে বলটা পাবো, অর্থাৎ যে প্রতিক্রিয়া বলটা পাবো, সেটাই হবে কি আমাদের পীড়নের সাথে সমান হবে। ঠিক আছে, অর্থাৎ সংজ্ঞাটা তুমি দেখে নাও, প্রতি একক ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফল যদি আমি রাখি,
তাহলে কি পাবো, একক ক্ষেত্রফল রাখলে পরে অর্থাৎ এটাকে যদি আমরা লিখি তাহলে এখানে আমার কি হবে, এফ হবে। এ আমাদের কি হয়ে যাচ্ছে, এ সমান আমাদের 1 হয়ে যাচ্ছে যদি আমি একক ক্ষেত্রফল নিই। তাহলে পীড়ন সমান হচ্ছে কি আমাদের ফোর্স, অর্থাৎ যে প্রতিক্রিয়া বলটা উৎপন্ন হচ্ছে। তাহলে তলে অর্থাৎ কোনো বস্তুর যে তল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আমার একক হয়, তাহলে একক ক্ষেত্রফলের যে প্রতিক্রিয়া বলটা উৎপন্ন হবে সেটাকে আমরা কি বলবো, পীড়ন বলবো। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্কের ভাষা, এটা হচ্ছে কি আমাদের সংজ্ঞা অনুযায়ী। তো এখান থেকে দেখো যে আমরা যদি এককটা বার করতে চাই তাহলে বিকৃতির ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে আমরা কি পাবো, এটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আয়তনে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমাদের কি হবে, স্মল ভি বাই আমাদের কি হবে, এখানে আমাদের কি হচ্ছে স্মল ভি, বা ধরে নাও এটাকে আমি কি বললাম, এটা হচ্ছে কি আমাদের আয়তনে পরিবর্তন হয়েছে, আমি ধরে নিলাম যে ছোট হাতের ভি। তাহলে এক্ষেত্রে কি হবে, ভি বাই মানে কি স্মল ভি বাই ক্যাপিটাল ভি। ঠিক আছে, তো এটাই হবে কি আমাদের আয়তন বিকৃতি। তো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, দুটোই দেখো আয়তন এখানে দুটোই দৈর্ঘ্যের অনুপাত। তাহলে কি পাবো, এর ক্ষেত্রে কোনো একক পাবো কি, এটাও যে মিটারে হবে এটাও মিটারে হবে, তাহলে মিটার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে কি হবে, বিকৃতির কোনো একক নাই। ঠিক আছে, একক নাই বা এককবিহীন রাশি। তাহলে এটা পরীক্ষাতে হয়তো আসতে পারে। ঠিক আছে, কি এককবিহীন রাশির উদাহরণ দাও, তাহলে আমি কি বলবো, বিকৃতি বলবো। ঠিক আছে, কেন, কারণ দুটোই হচ্ছে কি দৈর্ঘ্যের অনুপাত বা আয়তনের অনুপাত, সেই জন্য কি হচ্ছে দুটো একই রাশি, সেই জন্য কি হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা কি পাবো, দুটো অনুপাত যেহেতু পাচ্ছি অর্থাৎ সেটার ক্ষেত্রে আমরা কোনো একক পাবো না, অর্থাৎ এটা হচ্ছে এককবিহীন রাশি। ঠিক আছে, এককবিহীন রাশি। পীড়নের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পীড়নের ক্ষেত্রে এককটা কী পাবো, দেখো যখন আমরা লিখব অর্থাৎ যখন বলবো, ঠিক আছে, সঙ্গে সঙ্গে তোমরা নোট করে নেবে, তাহলে দেখবে কত ইজি হয়ে যাবে। ঠিক আছে, কখনোই বই থেকে মুখস্থ করতে যাবে না। তাহলে এখানে দেখো যে পীড়ন সমান আমরা কী পাচ্ছি, এফ বাই এ পাচ্ছি। তাহলে বলের ক্ষেত্রে কী পাই, নিউটন পাই, তাই তো। নিউটন এককটা কি, আমি যদি এসআইতে বার করি, এসআই একক, তাহলে কি পাবো, নিউটন। আর ক্ষেত্রফলের একক কী হয়, মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের এককটা। সিজিএসে যদি আমরা দেখি তাহলে ডাইন সেন্টিমিটার স্কোয়ার, সিজিএস পদ্ধতিতে যদি আমরা দেখি। ঠিক আছে, তাহলে কী হবে, ডাইন, আর এই ক্ষেত্রফলের একক হচ্ছে কি সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে। এবার যদি আমরা মাত্রীয় সংকেত বার করি, ঠিক আছে, মাত্রীয় সংকেত, তাহলে কি পাবো বলো, মাত্রীয় সংকেত যদি আমরা দেখি তাহলে কি পাবো, আমরা কি পাচ্ছি, পীড়ন সমান হচ্ছে কি আমাদের বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, বলের মাত্রা কি, বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর ক্ষেত্রফলের একক হচ্ছে কি এল স্কোয়ার। তাহলে এখানে দেখো যে দুটো এল আছে, উপরে একটা এল আছে, তাহলে একটা এল কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এম এল ইনভার্স, এটা উপরে চলে গেলে মাইনাস হয়ে যাবে, টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হচ্ছে কি আমাদের মাত্রীয় সংকেত। তাহলে পীড়নের মাত্রীয় সংকেত একক আমরা এখান থেকে পাচ্ছি। ঠিক আছে, তাহলে পরীক্ষাতে তোমাদের কি জিজ্ঞেস করতে পারে যে পীড়ন কাকে বলা হয়, বিকৃতি কাকে বলা হয়, এককবিহীন রাশির একটা উদাহরণ দাও, বিকৃতির এককটা বলো। ঠিক আছে, বিকৃতির একক কি, পীড়নের একক কি, তাহলে পীড়নের মাত্রা কি, এটা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। সুতরাং আমরা যেগুলো পরীক্ষাতে আসতে পারে সেগুলো আমরা আলোচনা করে নিলাম। তাহলে বলে মানে কি, বলের যে এককটা পাচ্ছি এবং ক্ষেত্রফলের যে এককটা পাচ্ছি সেটাই হচ্ছে কি আমাদের পীড়নের একক, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার। মাত্রীয় সংকেত কি হচ্ছে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। তাহলে এটা গেল কি আমাদের বিকৃতি পীড়ন। ঠিক আছে, এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে হুকের সূত্র। তো এটা নোট করে নাও। বেশ, চলো এরপরে আমরা দেখব যে হুকের সূত্র কি বলছে। তাহলে পীড়নকে আমরা ইংরেজিতে কি বলবো, পীড়নকে ইংরেজিতে বলবো স্ট্রেস। ঠিক আছে, আর বিকৃতিকে আমরা কি বলবো, স্ট্রেন আর স্ট্রেস। চলো আমরা দেখবো এবার হুকের সূত্র। হুকের সূত্র বলার আগে ধরে নাও তুমি কি করছো, রবারটাকে টেনে অনেকবার করে নাকি বড় করছো, আবার ছেড়ে দিচ্ছ, আবার বড় করছো, আবার ছেড়ে দিচ্ছ। এক সময় দেখবে যে রবারটা কী হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তার
যে ইলাস্টিসিটি ধর্মটা, স্থিতিস্থাপক ধর্মটা সে কী করছে, হারিয়ে দিচ্ছে, তাই তো? তাহলে যখন হারিয়ে দিচ্ছে তার মানে কি, তার একটা নির্দিষ্ট সীমা আছে, অর্থাৎ ওই যে স্থিতিস্থাপকতা, অর্থাৎ যে রাবারটা আমি নিয়েছি সেই রাবারটাকে যখন আমি টেনে দিচ্ছি, আবার ছেড়ে দিলাম, আবার সে আগের অবস্থায় ফেরত চলে আসছে, এইভাবে অনেকবার করলে পরে রাবারটা কী হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, তাই তো? অটোমেটিক্যালি তোমরা দেখবে নিশ্চয়ই, বা বাড়িতে পরীক্ষা করে দেখতে পারো যে একটা রাবার নেবে, রাবারটাকে অনেকবার বড় করবে, দেখবে সেটা আর আগের অবস্থায় ফেরত চলে আসছে না, আগের অবস্থার তুলনায় অনেক বড় হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে যে স্থিতিস্থাপকতা সেটা একটা সীমিত, তাই তো? অর্থাৎ স্থিতিস্থাপকতার একটা সীমা পাবো, সেই সীমার বাইরে চলে গেলে কি হবে, সেটা আর স্থিতিস্থাপক থাকবে না। তাহলে কোনো একটা বস্তু যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে, ঠিক আছে, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি থাকে, স্থিতিস্থাপক সীমা, ঠিক আছে, স্থিতিস্থাপক সীমা বুঝতে পারছো তাহলে কোনটা, যেটা কি বারবার টেনে বড় করছি, তার কি তার একটা নির্দিষ্ট সীমা রয়েছে, সেই সীমার থেকে যদি আমি বেশি করি তাহলে কী হয়ে যাবে, সেটা তার ধর্মটাকে হারিয়ে দেবে। তাহলে যে সীমা পর্যন্ত আমি কি পাবো, সেটা আগের অবস্থায় ফেরত চলে আসবে, সেটাকে আমি কি বলবো, স্থিতিস্থাপক সীমা, বা কি ইলাস্টিসিটি লিমিট বা ইলাস্টিক লিমিট বলবো, ঠিক আছে? তো হুকের সূত্র বলছে যে কোনো বস্তু যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে, ঠিক আছে, কোনো বস্তু যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে, সীমার মধ্যে থাকলে ওই বস্তুর কী হবে, ওই বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক হবে, বিকৃতির সমানুপাতিক, ঠিক আছে? এটা কে বললে, এটা বললে হুক, বিজ্ঞানী হুকে কি বলছেন, যে কোনো একটা বস্তু বা কোনো বস্তু যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে, ঠিক আছে, থাকলে ওই বস্তুর যে পীড়নটা পাবো, সেই পীড়ন এবং বিকৃতি, যে পীড়নের সাথে সাথে কী হবে, বিকৃতিটা সমানুপাতিক হবে, অর্থাৎ পীড়ন বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ জিনিসটা যদি আমরা দেখি তাহলে কি পাবো, পীড়ন সমানুপাতিক হচ্ছে কি বিকৃতি, এটা কে বললো, সমানুপাতিক হচ্ছে বিকৃতি, এটা হচ্ছে কি আমাদের হুকের সূত্র, অর্থাৎ বিজ্ঞানী হুক এটা বললেন। কখন বললেন, যখন কোনো বস্তু স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকবে, এটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে যখন থাকবে তখনই কেবলমাত্র কী হবে, এটা পসিবল হবে, বাকি টাইম আমাদের পসিবল হবে না, অর্থাৎ হুকের সূত্রটা কী হচ্ছে, পসিবল হবে না তখন। তাহলে হুকের সূত্রটা কী হচ্ছে, দেখো এখান থেকে যদি আমরা বার করি তাহলে কী পাবো, পীড়ন বাই বিকৃতি যদি আমরা লিখি তাহলে কী পাবো, এখানে দেখো বিকৃতির সমান আমরা কে পাবো, আর কেটাকে আমরা কি বলা হয়, কেটা হচ্ছে কি স্থিতিস্থাপক ধ্রুবক, ঠিক আছে? কেটা হচ্ছে কি স্থিতিস্থাপক ধ্রুবক, এবং এই যে কেটা বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায়, কখনো কখনো ইয়ং গুণাঙ্ক হয়ে যায়, ঠিক আছে? এখানে ধরে নাও যে আমরা কি নিয়েছিলাম, যে অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটেছিল, তাই তো? অনুদৈর্ঘ্য বিকৃতি, তারপরে অনুদৈর্ঘ্য পীড়ন, এইসব জিনিসগুলো আমরা পেয়েছিলাম, অনুদৈর্ঘ্য বিকৃতি পেয়েছিলাম, অনুদৈর্ঘ্য পীড়ন পেয়েছিলাম। তাহলে যদি আমরা কোনো একটা রাবার নিয়েছ, বা এখানে ধরে নাও যে একটা লোহার কি তার রয়েছে, সেটাকে তুমি কি করলে, বড় করলে, কতটা বড় করলে, এতটা বড় করেছো, ঠিক আছে? তাহলে এল দৈর্ঘ্য ছিল, সেটাকে তুমি স্মল এল পর্যন্ত বড় করেছো, এর যে ক্ষেত্রফল সেটাকে আমি প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, অর্থাৎ এই যে অংশটুকু, এর যে ক্ষেত্রফলটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এ সমান হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে এখানে দেখো যে এটা কি হচ্ছে, একটা তার নিয়েছি, তাই তো? অর্থাৎ এখানে এটা ঝুলানো আছে, ঠিক আছে? তাহলে তার নিয়েছি, তাহলে তার ক্ষেত্রে আমরা কী পাবো, দৈর্ঘ্যের বিকৃতি পাবো, তাই তো? তাহলে এখানে আমরা লিখতে পারি যে এই কেসের ক্ষেত্রে, অর্থাৎ এই কেসের ক্ষেত্রে আমরা যেটা পাবো, সেটার ক্ষেত্রে কী হচ্ছে, দৈর্ঘ্যে যেহেতু পরিবর্তন হচ্ছে, সুতরাং আমরা কী পাবো, অনুদৈর্ঘ্য পাবো, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে? তাহলে এটা সমানই আমরা যেটা পাই, সেটাকে আর কে না বলে এটাকে কি বলা হয়, ওয়াই বলা হয়। ওয়াই সমান হচ্ছে কি ইয়ং গুণাঙ্ক, ঠিক আছে? তো ইয়ং গুণাঙ্ক কাকে বলবো,
অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতটাকে আমরা কি বলবো, ইয়ং গুণাঙ্ক বলবো। ইয়ং গুণাঙ্কের ক্ষেত্রে এককটা কী হবে, একই, এদের যে এককটা আমরা পেলাম, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা পীড়নের যে বিকৃতির তো কোনো একক নাই, তাহলে পীড়নের যে এককটা পাবো সেটাই হবে কি ইয়ং গুণাঙ্কের এককটা। তাহলে এখানে কেন অনুদৈর্ঘ্য হলো সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছি, যে এটা দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে। যদি আয়তনে পরিবর্তন হতো তাহলে আমি কি লিখতাম, আয়তন পীড়ন, আয়তন বিকৃতি পীড়ন, আর কি হচ্ছে অনুদৈর্ঘ্য আয়তন বিকৃতি, আর এখানে কি লিখবো আয়তন পীড়ন, ঠিক আছে। তাহলে এইভাবেই কী করতে হবে, আমাদেরকে প্রত্যেকটা সলভ করতে হবে। অর্থাৎ আমাদের সিলেবাসে কী রয়েছে, ইয়ং গুণাঙ্ক রয়েছে, সুতরাং আমরা ইয়ং গুণাঙ্কটা দেবো। তাহলে ইয়ং গুণাঙ্কটা কী হচ্ছে, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাতটা সেটাই হচ্ছে গিয়ে আমাদের ইয়ং গুণাঙ্ক। তো এখান থেকে আমাদের যেটা জিজ্ঞেস করে যে কোনো একটা ধরে নাও ধাতু দিয়ে দিয়েছে, দিয়ে বললো যে কোনটা মানে কি, তোমাকে ইয়ং গুণাঙ্কের মানটা দিয়ে দিয়েছে, দিয়ে বললো যে এর এটা বলতে কি বোঝায়। প্রশ্নটা লিখে দিচ্ছি, তোমরা দেখো, এটা নোট করে নাও। তাহলে কোশ্চেনটা হচ্ছে, তামার ক্ষেত্রে নিয়ে নাও, একটা তামার তার নিলাম, ধরে নাও যে তামার তারের ক্ষেত্রে কী হচ্ছে, অনুদৈর্ঘ্য বিকৃতি করছে, অনুদৈর্ঘ্য পীড়ন করছে, ঠিক আছে। অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে তামার তারের ইয়ং গুণাঙ্ক 1.26 × 10⁻12 মানে ডাইন নিয়ে নাও, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বলতে কি বোঝায়, বলতে কি বোঝায়, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কী হবে বলো। তাহলে এখানে আমাদের কী হচ্ছে, বিকৃতি ঘটছে, অনুদৈর্ঘ্য পীড়ন ঘটছে আর অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটছে। তাহলে তামার তারের কী করছে, আমরা একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাইছি, তাই তো। অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি, যে তামার তার একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে তারটির প্রতি বস্তুর কী করতে হবে আমাকে, মানে কি বল যেটা প্রয়োগ করতে হবে সেটাই হবে কত, 1.26 × 10⁻12 ডাইন পার সেমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে তারটির একক অনুদৈর্ঘ্য বিকৃতি করতে, দেখো এটা কি হচ্ছে, আমরা কি জানি, পীড়ন বাই বিকৃতি। দেখো ভালো করে বুঝে নাও ব্যাপারটা, পীড়নটা আমাদের কী হবে, কিছু পরিবর্তন হবে। যদি আমি নিচেরটাকে এক রাখি তাহলে কী হবে, শুধু পীড়ন করে থাকবে। তাহলে আমি কি করলাম, একক অনুদৈর্ঘ্য বিকৃতি, তামার তার তো নিয়েছি, তার মানে কি সেটার দৈর্ঘ্য পাবো। তাহলে এখানে কী হচ্ছে, একক অনুদৈর্ঘ্য বিকৃতি করতে চাইলাম। তাহলে একক অনুদৈর্ঘ্য বিকৃতি করতে যদি চাই তাহলে এখানে আমাদের কী করে থাকছে, পীড়নটা করে থাকছে, তাই তো। তাহলে একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে বা একক বিকৃতি উৎপন্ন করতে কী করতে হচ্ছে আমাকে, প্রস্থচ্ছেদের প্রতি বর্গ সেন্টিমিটার, ঠিক আছে, তারটির প্রস্থচ্ছেদের প্রতি বর্গ, এখানে কি হচ্ছে আমাদের এককটা কি নিয়েছি, সেন্টিমিটার নিয়েছি, বর্গ সেমি ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে কি বলো, এটা আমরা এখান থেকে আমরা পেলাম, দেখো একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে বা বিকৃতি সৃষ্টি করতে বা উৎপন্ন করতে লিখতে পারো, উৎপন্ন করতে, ঠিক আছে, তারটির প্রস্থচ্ছেদের প্রতি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে, ঠিক আছে। তাহলে প্রতি সেন্টিমিটার মানে প্রস্থচ্ছেদের, তাহলে দেখো এখানে পীড়ন সমান আমরা কি জানি, পীড়ন সমান হচ্ছে কি F/A, ঠিক আছে। নিচেরটা আমার কী হচ্ছে, বিকৃতিটা তো আমি একক নিয়েছি, তাহলে এটাকে যদি আমি একক রাখি তাহলে একক বলতে গেলে কি, আমি 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এইটা দেখো, এই লাইনটা দেখো, প্রস্থচ্ছেদের প্রতি বর্গ সেন্টিমিটার বলতে কি একক বর্গ সেন্টিমিটারে, ঠিক আছে, একক সেন্টিমিটার ক্ষেত্রফলে, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো কি বলটা, তাহলে যে বলটা হবে সেটাই হবে কি আমাদের ইয়ং গুণাঙ্ক। তাহলে আমরা কি বলতে পারি, যে ক্ষেত্রফলে এত বল প্রয়োগ করতে হবে, 1.26 × 10⁻12 ডাইন পার সেমি স্কোয়ার বল প্রয়োগ
করতে হবে, ঠিক আছে। অর্থাৎ উৎপন্ন করতে, যে বিকৃতিটা আমি উৎপন্ন করছি সেটা উৎপন্ন করতে তারটি প্রতি প্রস্থচ্ছেদে কী করতে হবে, অর্থাৎ প্রতি বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদে এত বল প্রয়োগ করতে হবে, তবে সেটা কী হবে, আমার বিকৃতিটা ঘটবে, তা নাহলে ঘটবে না। তাহলে এটার মানে হচ্ছে এটাই। তাহলে এটা হচ্ছে কি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমাদেরকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে যে এটা মানে কি। শুধুমাত্র কী করবে, এখানে তোমাদের ধরে নাও ডেটাগুলো আলাদা আলাদা দিয়ে দিয়েছে, এখানে তামা না লিখে অন্য কিছু দিয়ে দিয়েছে, ধরে নাও প্ল্যাটিনাম দিয়েছে, তখন কি করবে, শুধুমাত্র কী লিখলাম এখানে একক, এই যে তারটা লিখছো, ঠিক আছে, সেম জিনিস একই থাকবে। যদি যে ডেটাটা বলবে, এখানে ধরে নাও এ বলেছে, তাহলে আমি কি করব, এই ডেটাটাকে পাল্টিয়ে আমি কি বসাবো, এ বসিয়ে দেবো, ঠিক আছে, বাকি সব সেম থাকবে। আরেকটা কোশ্চেন, যে আমি ধরে নাও ইস্পাত নিয়েছি, এটা অনেকবার পরীক্ষাতে জিজ্ঞেস করে, ইস্পাত ও রাবার এর মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি। তাহলে কার বেশি হবে, দেখো ইস্পাতটাকে যদি আমি আকারে পরিবর্তন করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। সবসময় মনে রাখবে যে যেটাতে বেশি বল প্রয়োগ করতে হবে তার স্থিতিস্থাপকতা বেশি। বেশি বল বেশি, ইলাস্টিসিটি বেশি, বল বেশি, ইলাস্টিসিটি বেশি, বল কম, ইলাস্টিসিটি কম, ঠিক আছে, স্থিতিস্থাপকতা কম। তাহলে এখানে বলো কি কাকে পরিবর্তন করতে গেলে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে, তাহলে ইস্পাতকে আমাকে পরিবর্তন, বা ওর যদি আমি আকারে পরিবর্তন করতে চাই তাহলে তাকে আকারে সহজে পরিবর্তন করতে পারবো না, তাহলে এর স্থিতিস্থাপকতা কী হবে, বেশি হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী পাচ্ছি, ইস্পাতের ক্ষেত্রে বেশি পাবো। সবসময় এই জিনিসটা মনে রাখবে যে বল যত আমি বেশি প্রয়োগ করব আমার ইলাস্টিসিটি তত বেশি আছে, নিশ্চয় ইলাস্টিসিটি বেশি আছে বলেই তো আমাকে বলটা বেশি প্রয়োগ করতে হচ্ছে, তাই তো। অর্থাৎ সেটা কি পরিবর্তনে বাধা দিচ্ছে, ইলাস্টিসিটি মানে কি পরিবর্তনে বাধা দেওয়া, তার আকারে আয়তনে পরিবর্তনে বাধা দেওয়া। তাহলে পরিবর্তনে বাধা দিচ্ছে তার মানে কি আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে, তাহলে যেটাতে আমি বেশি বল প্রয়োগ করব তার ক্ষেত্রে কী হবে, ইলাস্টিসিটি বেশি পাচ্ছি আমি, অর্থাৎ তার মধ্যে ইলাস্টিসিটি অর্থাৎ যে ধর্মটা রয়েছে, বাধা দেওয়ার ধর্মটা বেশি রয়েছে, সেই জন্যই কী হচ্ছে, আমাকে বল বেশি প্রয়োগ করতে হচ্ছে। কিন্তু রাবারের ক্ষেত্রে কী হচ্ছে, ধর্মটা কম রয়েছে, সেই জন্য কী হচ্ছে, আমাকে অল্প বল প্রয়োগ করে তার আকারে পরিবর্তন করে দিতে পারছি। তো এটাই হচ্ছে এই যে ব্যাপার, যে বল যদি দেখো যে বেশি প্রয়োগ করতে হবে, যদি বেশি বল লাগে তাহলে তা একদম বলবে যে তার ইলাস্টিসিটিটা অনেক বেশি, মানে কি স্থিতিস্থাপকতা অনেকটা বেশি, ঠিক আছে। তাহলে ইস্পাত ও রাবারের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি হবে, ইস্পাত এবং রাবারের মধ্যে আমাদের ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি হবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী যেগুলো আমাদের ছিল সবগুলোই কভার করে নিলাম। কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা আলোচনা করে নিলাম, ঠিক আছে। অর্থাৎ তোমাকে বলবে যে এই অঙ্কনাঙ্ক এত, এর মানেটা কি, তখন তোমাদেরকে বলতে হবে যে প্রতি বর্গ সেন্টিমিটারে, বা যদি তোমাকে এখানে বলে দেয় এককটা যদি নিউটন পার মিটার স্কোয়ার বলে দেয়, তখন কি বলবে যে প্রতি বর্গ মানে কি মিটার স্কোয়ারে, বা তুমি এখানে ডাইরেক্ট মিটার স্কোয়ার লিখতে পারো, কথাই না লিখে যদি তুমি এখানে লিখো যে প্রতি বর্গ মিটার, এখানে লিখতে পারো, বা মিটার স্কোয়ার সিম্পলি, এখানে তুমি এইটাকে না লিখে তুমি এরকমভাবে লিখতে পারো সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার। তাহলে প্রতি বর্গ সেমি বা বর্গ মিটার যদি আমি এসআইতে নিই তাহলে কী লিখব, প্রতি বর্গ মিটার লিখব, আর যদি সিজিএসে নিই তাহলে প্রতি বর্গ সেন্টিমিটার লিখব। তাহলে প্রতি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে যে বলটা প্রয়োগ করতে হবে সেটাই হচ্ছে কি আমাদের এইটা, ঠিক আছে। কিসের জন্য, বিকৃতি উৎপন্ন করার জন্য, অর্থাৎ যে বিকৃতিটা আমি উৎপন্ন করছি অনুদৈর্ঘ্য বিকৃতি, সেই অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করার জন্য যে বলটা প্রয়োজন সেটাই হচ্ছে কি আমাদের এইটা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো, যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।